তেহরানে খামেনির জানাজায় লাখো জনতার ঢল, শোক শ্রদ্ধার মাঝে প্রতিশোধের স্ফুলিঙ্গ। হামলা নয়, শুধুই আলোচনা চান ট্রাম্প। জুলাই হত্যায় আওয়ামী লীগের বিচারে তদন্ত চলছে, আসামি হতে পারেন শেখ হাসিনা, প্রমাণ পেলে জোট সঙ্গীদের বিরুদ্ধেও ব্যবস্থা। সংবিধান সংস্কার প্রশ্নে মুখোমুখি সরকার ও বিরোধী দল, আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের, আলোচনায় জোর ডেপুটি স্পিকারের। বরিশালে ব্যবসায়ীকে নির্যাতন জিম্মি করে চেক সই, অভিযুক্ত গ্রেফতার। নাটোরে জিনের বাদশা সেজে প্রতারণা। হামকে আটকে ফেলার স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার দিনেও 7 শিশুর মৃত্যু। বাড়ছে ডেঙ্গু আতঙ্ক, রাজধানী জুড়ে মিলছে এডিসের লার্ভা। চলে গেলেন লেখক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হচ্ছে মরদেহ কাল। শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমের সাথে আছি ফারাবি হাফিজ। দেখছেন শিরোনাম, এবারে পুরো খবর। কিছুক্ষণ পরে মাঠে নামবে ব্রাজিল এবং নরওয়ে। সেখানে উত্তাপ বাংলাদেশেও কম না। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি আমাদের সহকর্মীরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হবেন। বিশেষ করে 2 জন আমাদের সাথে যুক্ত হবেন এই মুহূর্তে। সিলেট থেকে ইয়াহিয়া মারুফ এবং সাভার থেকে যুক্ত হবেন সোহান সিরাজি। 2 জনকেই দেখা যাচ্ছে। সিলেটে যাই আগে। মারুফ, কি অবস্থা? উত্তাপ তো বাংলাদেশ পর্যন্ত পৌঁছে গেছে। ব্রাজিলের যারা দর্শক সমর্থক তারা কি বলে? আজকে কি তাদের কোনো টেনশন লাগছে নাকি মোটামুটি রিলিফ ফ্রি? ফারাবি, আপনাকে ধন্যবাদ। আসলে বিশ্বকাপের উত্তাপ সারা দেশের মতো সিলেটের দর্শকদেরও লেগেছে এবং এর ধারাবাহিকতায় সিলেট নগরের প্রতিটি পাড়া মহল্লায় অলিগলিতে সব জায়গায় শুধু আজকের অর্থাৎ রাতের যে ব্রাজিল এবং নরওয়ের ম্যাচ রয়েছে সেই ম্যাচ নিয়েই কথা কাটাকাটি হচ্ছে, তর্কে জড়াচ্ছেন এক পক্ষ আরেক পক্ষকে ভবিষ্যৎবাণী বলে দিচ্ছেন। ব্রাজিলের সমর্থকরা তারা বলছেন যে তারা মোটেও উদ্বিগ্ন না, কারণ তারা এর আগেও বড় বড় এবং শক্তিশালী টিমের সাথে মোকাবেলা করেই তারা এই পর্যন্ত চলে আসছেন এবং আজকে রাতের ম্যাচেও তারা সেরকমই প্রত্যাশা করছেন। আমি একটু কথা বলতে চাই, এখানে একজন রয়েছেন ব্রাজিলের সমর্থক, তার সাথে একটু কথা বলতে চাই। আজকে তো ব্রাজিলের নরওয়ের সাথে খেলা, আপনারা কি উদ্বিগ্ন এই খেলা নিয়ে? না, আমরা আসলে একেবারেই চিন্তিত না, কারণ আমরা রাতের বেলা সাতকরা দিয়ে মাংস ভাত খেয়ে পেট পরে ভাত খেয়ে তারপর খেলা দেখতে বসবো। 2টায় খেলা, তো খেলা দেখবো এবং আমরা জানি এই ম্যাচটা জিতবো আমরা এবং সামনে সেমিফাইনালে আর্জেন্টিনার সাথে মুখোমুখি হব, সেখানে জিতে ফাইনাল আমরাই খেলবো। এ নিয়ে আমরা চিন্তিত না, আমরা একেবারে। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে আসলে তারা আগামীতে সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন ব্রাজিলের দর্শকরা। আজকের ম্যাচ নিয়ে তারা মোটেও চিন্তিত না। সেখানেও যদি আর্জেন্টিনাকে যেতে হয় তাকেও কিন্তু পাহাড় ডিঙাতে হবে। আজকে পাহাড় ডিঙাতে হবে ব্রাজিলকে। হল্যান্ডের মতো পাহাড় রয়েছে তাদের সামনে। তবে টেনশনের কারণ আছে যে স্টিল যে এখন পর্যন্ত নরওয়ে যতগুলো ম্যাচ খেলেছে ব্রাজিলের সাথে একবারও কিন্তু ব্রাজিল জিততে পারে নাই। সুতরাং সাতকড়া দিয়ে মাংস খান আর রেডিও হন মানসিক টেনশনটা নেওয়ার জন্য। আমাদের আরেক সহকর্মী সাভার থেকে যুক্ত হচ্ছেন সোহান। কি অবস্থা? ব্রাজিলের দর্শকরা খেলা তো আরও অনেক এখনই দেখা যাচ্ছে তাদেরকে। জি ফারাবি, আপনি যেমনটি জানতে চাচ্ছেন, আসলে ব্রাজিলিয়ান যারা দর্শক রয়েছে তাদের উন্মাদনা কিন্তু সাভারে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাত 2টোর সময় ম্যাচ হলেও এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জার্সি পরে তারা কিন্তু রাস্তায় নেমে গিয়েছে এবং তাদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু চলছে। এবং তাদের মধ্যে কি ভয় কাজ করছে কিনা, যেহেতু নরওয়েকে এখন পর্যন্ত ব্রাজিল কখনোই হারাতে পারেনি, তারপরে 2006-এর পর থেকে এখন পর্যন্ত যে ইউরোপিয়ান যে বাধা সেটি কিন্তু নকআউট পর্বে ব্রাজিল টপকাতে পারেনি, সেটিও কিন্তু একটি আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে ব্রাজিলিয়ান দর্শক আপনি কি বলবেন, বলেন। আমরা অত্যন্ত আশাবাদী আজকে ব্রাজিল 1 হালি গোল দেবে নরওয়েকে এবং হাল্যান্ড মাল্যান্ডের কোনো টাইম নাই।
ঠিক আছে, এবারে এই যে দেখেন 5 তারকা, এবার 6 তারকা হবে ইনশাআল্লাহ। এবার ব্রাজিল অবশ্যই চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। জি 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 জি, যেমনটি শুনছিলেন তারা কিন্তু আশাবাদী, এবার কিন্তু তারা হেক্সা যে মিশন সেটি কমপ্লিট করবে বলে তারা বলছে। তবে হল্যান্ড নামক যে পাহাড় সেটি ডিঙাতে পারবে কিনা সেটি জানার জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে গভীর রাত পর্যন্ত। ফারাবি, এই ছিল আমার কাছে ব্রাজিলিয়ান দর্শকদের উচ্ছ্বাস নিয়ে। তবে সবশেষে। তাদের ওই প্রত্যাশা পূরণ হোক, সেমিফাইনালে এই দুই দলের ব্রাজিল এবং আর্জেন্টিনার দেখা হোক, আপনার জন্য শুভকামনা, এবং যারা ব্রাজিলের সমর্থক আছেন তাদের জন্য শুভকামনা। যাই পরের খবরে। বিশ্বকাপ ম্যাচের ফল নিয়ে একের পর এক সঠিক পূর্বাভাস দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় জ্যোতিষী বিড়াল মিলু। আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচে মিলুর ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ হয়েছে, আপনারা জানেন। ব্রাজিল নরওয়ে ম্যাচকে সামনে রেখে আবারও নতুন পূর্বাভাস দিয়েছে সে। এখন মিলুর মত হচ্ছে যে শেষ 16 ম্যাচে নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে ব্রাজিল। এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রত্যেকটা ম্যাচের ফল নিয়ে এর আগে মিলুর দেওয়া পূর্বাভাস ঠিকই ছিল, শুধুমাত্র লাস্টটা ছাড়া, আর্জেন্টিনার সাথে যেটা ছিল সেটা ছাড়া। তাই ব্রাজিলিয়ান সমর্থকদের একটি বড় অংশ এই ভবিষ্যৎবাণীকে বেশ গুরুত্ব দিচ্ছেন। মিলুর মালিক নাতান পিনহেইরো তিনি বলছেন যে ম্যাচের আগে তিনি দুটি একই ধরনের বাটিতে খাবার রাখেন, প্রত্যেকটি বাটির পেছনে মুখোমুখি দুই দলের পতাকা লাগানো থাকে। এরপর মিলুকে ছেড়ে দেওয়া হলে সে যেই বাটি থেকে খাবার খায় সেই দলকেই সম্ভাব্য বিজয়ী ঘোষণা করা হয়। সুতরাং আজকে তার এই মিলু খাবার খেয়েছে ব্রাজিলেরটা, সুতরাং ব্রাজিলের সম্ভাবনাই তিনি দেখছেন। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ। শোক শ্রদ্ধায় প্রিয় নেতাকে বিদায় জানান তারা। শপথ নেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের। আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা উপলক্ষে ভোর থেকেই জনসমুদ্রে পরিণত হয় তেহরান। গ্র্যান্ড ইমাম খোমেনি মোসাল্লা কমপ্লেক্সে হাজির শোকাহত অগণিত মানুষ। ঐতিহাসিক জানাজা নামাজের পূর্ব নির্ধারিত সময় ছিল তেহরানের স্থানীয় সময় সকাল 8টা। তার আগেই খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন মোসাল্লার ভেতর থেকে খোলা চত্বরে আনা হয়। জানাজা নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। 3 ধাপে অনুষ্ঠিত এই জানাজার প্রথমটি ছিল খামেনির জন্য। পরবর্তী ধাপগুলোতে তার পরিবারের নিহত সদস্যদের জানাজা করা হয়। দীর্ঘ জানাজায় অংশগ্রহণ করেন ইরানের শীর্ষ নেতৃবৃন্দ। তাদের অনেকের চোখ ছিল অশ্রুসিক্ত। এছাড়া বিশ্বের প্রায় 100 দেশের প্রতিনিধিরাও নামাজে যোগ দেন। জানাজা শেষে খামেনি ও পরিবারের সদস্যদের কফিন ফের মোসাল্লার ভিতরে নেওয়া হয়। ততক্ষণে নীরবতা ভেঙে ফের স্লোগানে মুখর হয়ে ওঠে গ্র্যান্ড কমপ্লেক্স। খামেনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রকম্পিত হয়ে ওঠে ময়দান। এদিকে ইরানি কর্তৃপক্ষ শেষ যাত্রার চূড়ান্ত সূচিও ঘোষণা করেছে। কাল তেহরান থেকে শুরু হবে শোক মিছিল। মঙ্গলবার পবিত্র শহর কোমে এবং বৃহস্পতিবার মাশহাদেও থাকবে মিছিলের আয়োজন। বুধবার ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালাতে জানাজা ও শোকানুষ্ঠান হবে। বৃহস্পতিবার ইমাম রেজার মাজার প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত করা হবে আয়াতুল্লাহ খামেনিকে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়ে গানের জন্য অনুষ্ঠিত হয়েছে বিশেষ জানাজা। লাখো মানুষের শোকের মিছিলে আলাদা দৃষ্টি কেড়েছে তার ছোট্ট কফিন। বিশাল শোক মিছিলের মাঝে সারিবদ্ধ কফিনের মধ্যে সবচেয়ে ছোট কফিনটি রাখা হয় সবার উপরে। খামেনির কফিনের পাশেই একদিকে রাষ্ট্রনেতার বিদায়, অন্যদিকে মাত্র 14 মাসের এক শিশুর নীরব শেষ যাত্রা। এই দুই প্রজন্মের বেদনাময় দৃশ্য আবেগ আপ্লুত করে উপস্থিত জনতাকে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন শিশু জাহরা। একই হামলায় প্রাণ হারান তার মা বুশরা খামেনি। জানাজায় ছিলেন জাহরার বাবা মোহাম্মদ জাওয়াদ মোহাম্মদী গোলপায়েগানি। খামেনির জানাজা ও দাফন চলাকালে কোনো পক্ষই একে অন্যের উপরে হামলা চালাবে না, এই অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন
যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে হোয়াইট হাউস সফর করতে পারেন, যা হবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। যদিও ইরানের সাথে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত ভেঙে লেবানন ও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এদিকে উত্তর গাজা সিটি ও জাবালিয়া শরণার্থী শিবিরে 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সাম্প্রতিক সমঝোতা স্মারক অমান্য করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, তুরস্ক এই অঞ্চলের শান্তি অর্জনের যে কোনো প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত। সশস্ত্র বাহিনী দেশপ্রেম ও পেশাদারিত্বের বজায় রাখলে সার্বভৌমত্ব কখনোই হুমকির মুখে পড়বে না। পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইবার সহ বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় পিজিআরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের উপস্থিতিতে গৌরব, শৃঙ্খলা আর আনুগত্যের আরেকটি অধ্যায়ের সাক্ষী হল প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী। রাষ্ট্রের বিশেষ ব্যক্তিদের নিরাপত্তায় গঠিত এই বাহিনীর 51তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় পিজিআরের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। আমার বাবা মা দুজনেই বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে আল্লাহর রহমতে রাষ্ট্র এবং সরকার পরিচালনার দায়িত্ব থাকায় সঙ্গত কারণেই পিজিআরের কার্যক্রমের সঙ্গে আমি ছোটবেলা থেকেই পরিচিত। আহ্বান জানান সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। জনগণ যাতে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না হয়, নিরাপত্তা বিধানের সময় সে দিকটিও খেয়াল রাখার নির্দেশনা দেন তিনি। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। শুধু প্রচলিত নিরাপত্তা নয়, সাইবার সহ বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পিজিআরকে প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি। যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এইসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। পিজিআরের গোড়াপত্তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেন তারেক রহমান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর প্রতিষ্ঠার ইতিহাসে মেজর জেনারেল জিয়াউর রহমান একটি অবিস্মরণীয় এবং অনুপ্রেরণামূলক নাম। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞে নেতৃত্ব দেওয়ার অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলছেন যে 24-এর গণ অভ্যুত্থানে সংগঠিত অপরাধে 14 দলীয় জোটের শরিকদের সম্পৃক্ততা যদি পাওয়া যায়, তাদেরকেও এই বিচারের মুখোমুখি করা হবে। 24-এ উত্তাল গণ অভ্যুত্থান দমাতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘাতকের তপ্ত বুলেটে শহীদ হন আবু সাইদ সহ প্রায় 1400, আহত হন প্রায় 30,000, যাদের 13% শিশু। 5 আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর নির্মম হত্যাযজ্ঞের নেতৃত্ব দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের 14 দলীয় জোট সরকারের শরিক দলগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে আর এক রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট। এই তদন্ত করলেই তারা পরিষ্কার জানবেন যে
এই 14 দলই দায়ী গণহত্যার আদেশে। এরপরই তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে মাঠে নামে প্রসিকিউশন। দলের বিরুদ্ধে যে তদন্ত হবে, দলের বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসবে, তার মধ্যে বিদ্যমান যে সমস্ত সাক্ষ্য ইতিমধ্যে হয়ে গেছে যেগুলো, সেই সাক্ষ্য প্রমাণগুলো অন্যতম এভিডেন্স হিসেবে গণ্য হবে। এমন বাস্তবতায় ট্রাইব্যুনালে আয়োজিত ব্রিফিংয়ে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর। বাংলাদেশ আওয়ামী লীগ দল হিসেবে যেমন তারা নানান অপরাধ সংগঠন করেছে, ঠিক একইভাবে ব্যক্তিগতভাবেও তাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায় থেকেও তারা নানান কর্মকাণ্ড এবং ব্যক্তিগত দায় থেকেও তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করেছে। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হবে কি হবে না, সেই বিষয়ে আমাদের সংস্থা তারা তদন্ত করছে। তদন্তে আওয়ামী লীগের জোট সঙ্গীদের সম্পৃক্ততা পাওয়া গেলে কী ব্যবস্থা নেওয়া হবে সে প্রসঙ্গেও কথা বলেন তিনি। রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে এবং আপাতত আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই বিষয়ে আমাদের তদন্ত সংস্থায় তদন্ত চলমান আছে। এরই মাঝে ইনুসহ বিভিন্ন মামলায় ট্রাইব্যুনালের হাতে আসা কল রেকর্ডের কথোপকথনে উঠে আসে জুলাই হত্যাযজ্ঞে অভিযুক্তদের সম্পৃক্ততার বিষয়। এই ক্লিয়ারে জামাত শিবিরের আবার নির্বাচনটা ভেঙে দেন। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। জুলাইয়ের সেই রক্তাক্ত দিনগুলো পেরিয়ে গেছে 2 বছর, কিন্তু অনেকের জীবন যেন এখনও আটকে আছে সেই গুলির শব্দ, আতঙ্ক, অনিশ্চয়তায়। কেউ হারিয়েছেন চোখের আলো, কেউ হারিয়েছেন স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা। রাষ্ট্রের প্রতিশ্রুতি আর বাস্তবতার ফারাকের মধ্যেই প্রত্যেক দিন নতুন করে লড়াই করছেন এই মানুষগুলো। হাবিবুর রহমান অভি তাদের নিয়ে রিপোর্ট করেছেন, দেখুন। 24-এর উত্তাল গণ অভ্যুত্থানকে দমাতে এভাবেই নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 1400 শহীদ আর হাজার হাজার আহতদের ক্ষতচিহ্ন এঁকে দিয়ে পালিয়ে যান শেখ হাসিনা। রক্তস্নাত জুলাইয়ের অকুতভয় এক যোদ্ধার নাম মোজাম্মেল হক। আমার এই একটি চোখ পুরোপুরি নষ্ট, ড্যামেজ সম্পূর্ণ, আর একটি চোখ দিয়ে আংশিক দেখতে পারি। যে একটা মানুষ সামনে আছে বোঝা যায়, কিন্তু মানুষটাকে সেটা চিন্তা আমার দ্বারা অক্ষম। ঘাতকের বুলেট দৃষ্টিতে অস্পষ্টতা আনলেও বুকের গভীরে জুলাইটা এখনো স্পষ্ট, যার ক্ষত বয়ে বেড়াচ্ছেন এই তরুণ। আমরা চাইছি নতুন একটা দেশ গড়বো, যে দেশের মধ্যে মানুষের ভিতরে অবৈধ কাজ কারবার আর থাকবো না। আর সেই দেশের মধ্যে এখন অবৈধ না, আমাদের জীবনেরই কোনো গ্যারান্টি হচ্ছে না। প্রতি মাসে অন্তত 2 বার তার আসতে হয় রাজধানীর জাতীয় চক্ষু হাসপাতালে। চিকিৎসকরা বলছেন মোজাম্মেল তার এক চোখের আলো আর কখনোই ফিরে পাবে না। চোখের ভিতরে রক্তক্ষরণ হয়েছে, রেটিনাটা ছিঁড়ে গেছে। 18ই জুলাই আমার সেদিন বৃহস্পতিবার, আমার কাছে সত্যি মনে হচ্ছিল যে নরকের দরজাটা খুলে গেছে। অনেক পিলেট এক একজনের চোখে, পিলেট যেগুলো আমরা স্যাম্পল ফরেন বডি বের করতে পেরেছি সেগুলো মেটালিক পিলেটই ছিল। মোজাম্মেলের মতো এরকম দৃষ্টিশক্তি হারিয়েছেন 443 জন, আর সব মিলিয়ে ক্ষত বয়ে বেড়ানো মানুষের সংখ্যা 15,000-এর বেশি। আগে যে স্বপ্ন ছিল একটা ভালো অবস্থানে যাব, পুলিশে বা সেনাবাহিনীতে যাব, সেই অবস্থান তো আর বর্তমানে নাই। ফাউন্ডেশন তো বলছে যে ফাউন্ডেশনের কাছে ফান্ড নাই। ঠিক এখান থেকেই শুরু হয়েছিল রক্তে ভেজা জুলাই গণ অভ্যুত্থানের, যারা তপ্ত বুলেটের সামনে বুক চিতিয়ে দেশকে করেছিলেন ফ্যাসিবাদ মুক্ত। তাদের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? জুলাই যোদ্ধারা এখন 3টে ক্যাটাগরিতে মাসিক ভাতা পান, তবে নামকা ওয়াস্তে পাওয়া এই অর্থ কতটা কাজে লাগে তাদের? জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর অভিযোগ, আহত জুলাই যোদ্ধারা মাথা উঁচু করে দাঁড়াক, এটা এখন অনেকেই চায় না। একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স হচ্ছে জুলাইয়ের এগেনস্টে একটা শক্তি, যে দেশ বদলে দিয়েছে, এটা যারা চায়নি তারা এটাকে ভেঙে এটা নিশ্চিহ্ন করে দিয়ে তারপরে এই আমার জুলাই যোদ্ধাদেরকে সন্ত্রাসী ট্যাগ দিয়ে হারিয়ে ফেললেই তারা জিতে যায়। জুলাইয়ের অকুতভয় জীবনগুলো তাহলে কোথায় জানাবে জীবনের আর্জি? মায়ের হাতের লাঠি হবার কথা ছিল, অথচ মায়ের হাতটায় যেন মোজাম্মেলের পথ চলার বন্দোবস্ত। দুশ্চিন্তা তাই জাপটে ধরে আছে মাকে। আমার মেয়েটাও লেখাপড়া করতো, আমার মেয়েটার লেখাপড়া খরচটাও আমার ছেলেই চালাইছে। আজকে আমার মেয়েটার লেখাপড়া খরচটাও চালাইতে আমার কষ্ট। নতুন বন্দোবস্তে কোথাও কি আছে ইতিহাস বদলে দেয়া এসব যোদ্ধাদের নাম? নাকি এমন অসংখ্য মোজাম্মেল বাড়ি ফিরবেন শূন্য হাতে? হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে গণভোট হলেও সংবিধান সংস্কার নাকি সংশোধন, এই বিতর্কে মুখোমুখি সরকার আর বিরোধী দল।
দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে জামায়াত, তবে বিরোধ তৈরি না করে সংবিধান থেকে ফ্যাসিবাদী যে কাঠামোটুকু আছে সেটাকে চিরতরে দূর করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। HM ইমরান রিপোর্ট করেছেন। জুলাই ক্যালেন্ডারের পাতায় শুধু একটি শব্দ নয়, এর মাঝে লুকিয়ে আছে রক্তাক্ত সংগ্রাম, আছে অজস্র মানুষের কান্না, বুকফাটা আর্তনাদ আর দিন বদলে নতুন সূর্য দেখার অপেক্ষা। দুই বছর আগে এই সময় রাজপথে লাখো মানুষ, উত্তাল পুরো দেশ। কোটা সংস্কারের আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। বুলেটের সামনে বুক পেতে দেয় ছাত্র জনতা। যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, ঠিক একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদেরও সভা আহ্বান করা হবে। সংবিধান পরিবর্তন হবে এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে গেল সংসদ নির্বাচনে গণভোট হলেও তা বাস্তবায়নে দলগুলোর মধ্যে মতবিরোধ। সরকার সংবিধান সংশোধন চাইলেও বিরোধী দল চায় সংস্কার। সরকারের বিশেষ সংশোধন কমিটির আহ্বানে সাড়া দেয়নি বিরোধী দল। এ অবস্থায় আলোচনায় গুরুত্ব দিচ্ছেন ডেপুটি স্পিকার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনারা নিশ্চয়ই আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দর সুরাহ করবেন, যেটা গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং জাতির প্রত্যাশা পূরণ করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। জামায়াতের অভিযোগ, গণভোটের রায় উপেক্ষা করে ভুল পথে হাঁটছে বিএনপি। সরকার এককভাবে সংবিধান সংশোধনের চেষ্টা করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন এই নেতা। পার্লামেন্টের মাধ্যমে যদি সংস্কার হয়ে যায় ইটস ওকে, যদি সেটা না হয় তাহলে জনগণ সংখ্যাগরিষ্ঠ 70% যা চেয়েছে এটা নিয়েই আমরা আরেকটা দেশে চেঞ্জ আনবো। গণভোটের পরেও এমন সংকটে উদ্বিগ্ন এই রাজনৈতিক বিশ্লেষক। সংস্কার বা সংশোধন ইস্যুতে বিরোধ তৈরি না করে সংবিধান থেকে ফ্যাসিবাদী কাঠামো চিরতরে দূর করার তাগিদ দেন তিনি। সংবিধান সংশোধন বা সংস্কার নিয়ে আলাপে লিপ্ত থাকার মধ্যে দিয়ে জাতির কোনো লাভ নাই। জাতির লাভ হলো সংবিধান থেকে সেই সকল উপাদানগুলো দূর করা যেগুলো সংবিধানকে কর্তৃত্ববাদী বা ফ্যাসিবাদী শাসক তৈরি করতে সহায়তা করে। আলোচনার মাধ্যমে গণতন্ত্রের টেকসই উন্নয়নের আশা এই বিশ্লেষকের। জুলাইয়ের আত্মত্যাগ শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, বরং রাষ্ট্র গঠনের এক অপূর্ণ অঙ্গীকার। কিন্তু জুলাই 2 বছর পেরোলেও সংবিধান সংশোধন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও মতবিরোধ। এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে, যে স্বপ্ন এবং প্রত্যাশা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে নেমেছিল মানুষ, সেই স্বপ্ন কি বাস্তবে রূপ পাবে, নাকি রাজনৈতিক মতবিরোধ এবং ক্ষমতার দ্বন্দ্বে হারিয়ে যাবে জুলাইয়ের সেই অঙ্গীকার? HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছি একটু পর। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। বরিশালে একটি আবাসন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে ঢুকে নির্যাতন করে চেক এবং স্টাম্পে স্বাক্ষর আদায়ের অভিযোগ উঠেছে। একই সঙ্গে নির্যাতনের শিকার ব্যক্তিকে জোরপূর্বক থানায় নেয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুল আজিজ তার নাম। এই ঘটনায় মামলার পর অভিযুক্ত লিটুকে গ্রেফতার করা হয়েছে। 27 জুন সন্ধ্যা বরিশাল সদর রোডে নিজের অফিস কক্ষে ছিলেন অগ্রণী হাউজিং লিমিটেডের এমডি আব্দুল আজিজ। সেখানে দলবল নিয়ে হাজির হন মোস্তাফিজুর রহমান লিটু। এক পর্যায়ে আজিজের উপর চালানো হয় হামলা, নির্যাতন। জোরপূর্বক চেকে 70 লাখ টাকা আর 2টি স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের অভিযোগ করেন আজিজ। মারধর শুরুর তার একটা নতুন কৌশল হলো, সে আমার অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া, মারা যাওয়ার উপক্রম হয়েছে। এরপর আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমাকে নিচে ফেলাই আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে, আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দেয়। দেখতেছি যে ওই সারের কাছে তারা জোরপূর্বক সই নিতেছে আর ব্ল্যাঙ্ক চেক নিয়ে তারা বাইরে নিয়ে গেছে। এখানেই শেষ নয়, আব্দুল আজিজকে কার্যালয় থেকে তুলে নেওয়া হয় কোতোয়ালি থানায়। তারপর লিখিত অভিযোগ দেন মোস্তাফিজুর রহমান লিটু।
সই স্বাক্ষর দিয়েছে, আমি কিছুই ব্যক্ত করি নাই, কারণ আমার জীবনের নিরাপত্তা ছিল না। কারণ আমি যদি ওখানে বলতাম তারা থানায় হয়তো আমাকে মাফ করতো, সেই ভয়ে আমি ওখানে কিছু বলি নাই। পরে ওই সালিশ পেনে থানা থেকে চলে আসার পরে আমি 3-4 দিন একেবারে বিমর্ষ অবস্থায় ছিলাম। এ ঘটনায় গত বৃহস্পতিবার আদালতে 3 জনের নামে মামলা করেছেন আব্দুল আজিজ। এরই মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। যেহেতু আমাদেরকে তদন্ত করতে বলা হয়েছে, আমরা আমাদের থানার তরফ থেকে একদম রেসপন্সিবল অফিসারদের তদন্ত করে এটি সত্য না মিথ্যা যেটাই পাই আমরা রিপোর্ট আকারে আমরা কোর্টকে, মাননীয় কোর্টকে আমরা এটা ফরওয়ার্ড করব। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে জানিয়েছে পুলিশ। সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজ, বরিশাল। কখনো গুপ্তধন পাওয়ার লোভ, কখনো বিপদের ভয়। মানুষের সরলতা পুঁজি করে চলে লোক দেখানো তন্ত্র মন্ত্র সাধনা, আর সেই খরচের কথা বলে হাতিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। এইভাবেই প্রতারণা রমরমা বাণিজ্য চলছে নাটোরের একটি গ্রামে। তার নাম হচ্ছে চৌমোহন, এই গ্রামের নাম। তাদের প্রধান টার্গেট হচ্ছে যারা প্রবাসী, এই পরিবারগুলো। এমন দৃশ্যে যে কেউ ভরকে যাবেন। কখনো এমন অদ্ভুত অঙ্গভঙ্গি, কখনো গলা থেকে পা পর্যন্ত মাটিতে পুঁতে রাখা হয়। অদ্ভুত কণ্ঠ আর অঙ্গভঙ্গিতে বোঝানো হয় অশরীরী শক্তির উপস্থিতি। মন্ত্রপাঠ ও পূজার কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস, বিনিময়ে চাওয়া হয় অর্থ। এসবই জিনের বাদশা পরিচয়ে প্রতারণার ফাঁদ। অর্থ হাতিয়ে নেয়ার পদ্ধতিটি বেশ পুরনো হলেও সম্প্রতি নাটোরের চৌমোহন গ্রামে চলছে প্রতারকদের রমরমা ব্যবসা। যাদের কাজই জিনের বাদশা, তান্ত্রিক বা কবিরাজ পরিচয়ে প্রতারণা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালানো হয় অলৌকিক ক্ষমতার প্রচার, আর প্রধান টার্গেট বিদেশে থাকা ব্যক্তিদের পরিবার। প্রথমেই বলে যে আপনাদের 21 টাকা বা 300 টাকা দিতে হবে, হাজিরা দিতে হবে রাতে, আর এরপরে জিন যা চায় তা আপনি দিবেন। বিভিন্ন ভাবে বংশ নির্বংশ করবে, আমাকে জ্যান্ত পুঁতিওয়ালা দিবে, পরি দিয়ে উঠাই নিয়ে আসবে, এভাবে ভয় দেখা আমার থেকে 1.5 লাখ টাকার উপর নিছে। অভিযোগ দায়ের করলে তো মামলা হবে, সে নেয় নাই। মাইজবান থানার যে ওসি তখন এগুলো দেখেই নাই। চৌমোহন গ্রামে ভোটার সংখ্যা মাত্র 1500, অথচ জিনের বাদশা 37 জন, যাদের সহযোগিতা করেন আরও 2 শতাধিক সক্রিয় তরুণ সদস্য। পার্শ্ববর্তী কুশমাইল ও সংগ্রামপুর গ্রামেও আছে প্রতারকদের আস্তানা। প্রবাসীদের সাথে বিশেষ করে এটা এক প্রকার চিটিং করে টাকা পয়সা নেয় আর কি। এরা অ্যাক্টিং করতে করতে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ এদের বিশ্বাস করা শুরু করে দিচ্ছে। জিনের ব্যবসা না, এটা পাশাপাশি আবার মাদকের ব্যবসাও আছে। ভুক্তভোগীদের বক্তব্যে উঠে আসে কথিত জিনের বাদশা সোহান, ইমরান, সম্রাট, রাশিদুল ও রোকনুজ্জামানের নাম। অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করলে গা ঢাকা দিলেও ফোনে হুমকি ধামকি দেন অভিযুক্তরা। আমার ইনকাম নাই, এই গুরুজি যা দেয় ওখান থেকে আমি প্রতি মাসে 50 লাখ টাকা খালি দানি করি। আমার নামে তোকে মামলাই নেবে না। যত থানা, পুলিশ, তারপর র্যাব, বিডিআর, যত জায়গায় যা আছে শয়তানি শেষ করার পরে আমাকে কল দিন, ঠিক আছে ভাইজান? অভিযোগ আছে একসময় দিনমজুর থাকা এই পেশাদার অপরাধীরা এখন প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই গ্রামে এমনও মানুষ আছে, এই চৌমোহন গ্রামে, যে দিনমজুরের কাজ করতো, তারা এখন 3 লাখ 4 লাখ টাকার মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। রাতারাতি যা বলে যে মানে ধনী হওয়া। পুলিশ বলছে এরই মধ্যে চৌমোহন গ্রামে চালানো হয়েছে অভিযান। এছাড়া প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে রয়েছে বিশেষ নজরদারি। এই ঘটনার পর থেকে আমরা সেখানে সতর্ক দৃষ্টি রাখছি আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তারপরেও যদি কোনো ধরনের কেউ আশঙ্কা বোধ করে বা কোনো প্রতারণার শিকার হয়, তাহলে তাদেরকে আমরা বলবো কি যে পুলিশ প্রশাসনকে তথ্য সেটি জানাতে। স্থানীয়দের অভিযোগ, অপরাধীদের ধরতে পুলিশি তৎপরতা থাকলেও তার সুফল পাচ্ছেন না ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। হামকে চারদিক থেকে আটকে ফেলার দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন যে এই ক্রেডিট কেবল সরকারের নয়, স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত সবার। তবে তিনি যেই দিন এই দাবিটি করেছেন সেই দিন হাম এবং হামের উপসর্গে অন্তত 7 শিশুর মৃত্যু হয়েছে। মারাত্মক ছোঁয়াচে ভাইরাস হামে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্টগুলোতেও দেখা যাচ্ছে হামের দাপট এখনও কমেনি।
তবে স্বাস্থ্যমন্ত্রীর দাবি এই মারাত্মক ভাইরাসটিকে চারদিক থেকে আটকে ফেলা হয়েছে। হামকে আমরা চতুর্দিক থেকে একটা পেরিফেরির ভিতরে আটকে রাখতে সক্ষম হয়েছি। একেবারে নির্মূল কোনো পৃথিবী করতে পারে নাই। লন্ডনে এই যে উদাহরণ দিলাম, নিউ ইয়র্ক টাইমসে উঠেছে, টু টেক লেসন ফ্রম দ্য ডেথ অফ মাই সান। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে আয়োজিত এক সভায় তিনি বলেন, সময় এসেছে স্বাস্থ্যসেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার। এখন বিভিন্ন কারণে মিজেলস থেকে নিউমোনিয়া হয়ে যায়, মারা যায়। বাট এইবার আমাদের মতন দেশে 20 কোটি লোকের দেশে যেই সার্ভিস ডাক্তাররা আমাদের মিজেলসের রোগীর জন্য দিয়েছে বিভিন্ন হসপিটালে, যে নিবিড় পরিচর্যা করেছে, হ্যাঁ আমরা পারছি অতি অল্প সময়ে ভ্যাকসিন এনে আমরা রোগীদেরকে দিতে পেরেছি, সারা বাংলাদেশ কভার করতে পেরেছি। দ্যাট ইজ দ্য ক্রেডিট অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল অফ দিস কান্ট্রি। স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী 15 আগস্ট নিউরোসায়েন্স হাসপাতালের সম্প্রসারিত ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্বাস্থ্য বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে মন্ত্রী তুলে ধরেন বাংলাদেশের স্বাস্থ্য খাতের চিত্র। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা। রাজধানীতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সিটি কর্পোরেশন নিয়মিত ওষুধ ছেটানোর দাবি করলেও নানা জায়গায় দেখা মিলছে লার্ভার। মশার অত্যাচারে অতিষ্ঠ নগরবাসী। তারা বলছেন, নির্দিষ্ট কিছু এলাকা ছাড়া চোখের আড়ালেই থাকছে অলিগলি সহ বেশিরভাগ এলাকা। নাজমুল হাসান এটি নিয়ে একটি রিপোর্ট করেছেন। মতিঝিলের এজিবি কলোনি, জমে থাকা জলে মশার উপস্থিতি। শুধু ড্রেন নয়, বন্ধ নালা বা নির্মাণাধীন ভবনের ছাদ, রাজধানীর প্রায় সব জায়গাতে লার্ভার দেখা মিলছে দেদারসে। তবে সিটি কর্পোরেশনের দাবি, প্রতিদিনই চলছে তাদের বিশেষ অভিযান। ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছে কুইক রেসপন্স টিম। আমরা যদি নিজের ঘর থেকে সচেতন না হই, তাহলে একা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের এই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। 100-এর মধ্যে 60% বাড়িতে আমরা ডেঙ্গু লার্ভা পেয়েছি। কাজে জনগণকে আমরা সচেতন হতে বলবো। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নগরবাসীর। বেশিরভাগেরই অভিযোগ, সন্ধ্যার পর মশার অত্যাচারে টেকা যাচ্ছে না। মশা হচ্ছে কামড়ে আমাদের পড়ার মধ্যে তো একেবারে আমরা পা চুলকাইতে হচ্ছে আমাদের সময়টা চলে যায়, আমার পড়ার প্রচুর মনোযোগটা চলে যায় একদম। এখান থেকে যেহেতু বাসার ভিতরে যায়, বাসা জানালা খোলা হয়, তো এই জন্য তো বাসায় মশা ঢুকবেই। এই জন্য হচ্ছে গিয়ে আমাদের পড়তে বসতে একটু সমস্যা হয়। মশার কামড়ে থাকা যায় না, বিল্ডিংয়ের মধ্যেও তো আরও মশা, জায়গাদের নিচতলায় বাসা আরও বেশি। কয়েক মাস আগে একটু কম ছিল, এখন আবার ওষুধও একটু কম দেয়, এই জন্য মশা একটু বাইরে হচ্ছে বেশি। তারা বলছেন, নির্দিষ্ট কিছু জায়গায় কীটনাশক ছেটানো হলেও অলিগলির ড্রেন, জলাধারে কারো চোখ পড়ছে না। সিটি কর্পোরেশন এই যে আমাদের ময়লা টোলা ড্রেন পানি জমে, এগুলো যদি সুন্দর করে কাজটা করে, তাহলে এখানে মশা টশা একটু কম হবে। এই জায়গাটা পরিচ্ছন্ন তো ওইভাবে দেয় না বোধ হয়, বা ওই ধরনের সুযোগও নাই। নালা থাকলে বা ড্রেন থাকলে ওইরকমভাবে দিত আর কি। বীজ তো দিতেই আছে, কম বেশি দিতেই আছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও ডোবাগুলি আছে, ওগুলিতে মশার উপদ্রব অনেক বেড়ে গেছে। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার উৎপত্তিস্থল শনাক্ত করে বছর জুড়ে কাজ না করলে ডেঙ্গু থেকে নিস্তার মিলবে না। আর এ কাজে যুক্ত করতে হবে নগরবাসীকেও। ডেঙ্গু আগস্ট এবং সেপ্টেম্বরে বেশ ভয়াবহ হতে পারে বেশ কয়েকটি জেলাতে। যে এডিস মশার যে প্রজননস্থল, এই প্রজননস্থল ধ্বংসের কার্যক্রমটা ব্যাপকভাবে চালাতে হবে। সঙ্গে সঙ্গে কমিউনিটিকে বা জনগণকেও সম্পৃক্ত করতে হবে এই কাজে। যার যার বাড়ির আঙিনায় নিশ্চিত করতে হবে যেন কোনোভাবেই ওই বাড়িতে এডিস মশার প্রজনন না হয়। এদিকে জুনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 2907 জন, আর মৃত্যু হয়েছে 13 জনের। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। ফিরছি একটু পর। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। আদাবরে বিএনপি নেতা বাদশাহ হত্যার আসামি পারভেজকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও 6 জনকে। আজকে বিকেলে কারওয়ান বাজারের কার্যালয়ে জানানো হয়েছে এইসব তথ্য। বুধবার রাতে আদাবরে সালিশি বৈঠক শেষে কুপিয়ে জখম করা হয় বিএনপি নেতা আবুল বাশার বাদশা সহ 2 জনকে। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে বাদশাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সে মামলায় দ্বিতীয় আসামি পারভেজকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় রোববার ভোরে। র্যাব বলছে বাদশাকে ছুরিকাঘাত করে পারভেজ। আহত সাদ্দাম হোসেনও একই স্বীকারোক্তি প্রদান করে যে পারভেজই তাদেরকে ছুরিকাঘাত করে, অর্থাৎ বাশারকে এবং সাদ্দামকে। বিশেষ অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে হত্যাকাণ্ডের 2 নম্বর আসামি এবং প্রধান অভিযুক্ত পারভেজকে অদ্য 5/7/2026 তারিখ ভোর 5 ঘটিকায় গ্রেপ্তার করে। এদিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে ভিডিও তৈরি করে প্রতারণায় অভিযুক্ত 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বাহিনীটি বলছে উদ্দেশ্য প্রণোদিতভাবে সেসব ভিডিও টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়েছে তারা। গত বছরের শেষ ভাগ থেকে বিভিন্ন ফেসবুক আইডি, গ্রুপ, পেজ এবং টেলিগ্রাম চ্যানেল হতে বিভিন্ন অসাধু ব্যক্তি কর্তৃক উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারের গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গের বিষয়ে অশালীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তদন্তকারী কর্মকর্তার অধিযাচন পত্রের আলোকে র্যাব উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এছাড়াও কারওয়ানবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তালিকাভুক্ত ছিনতাইকারী মোহাম্মদ মহরমকে। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, উপকূলে হচ্ছে ঝোড়ো বাতাস, বৃষ্টি। সমুদ্র বন্দরসমূহে জারি করা হয়েছে সতর্কবার্তা। মাছ ধরার ট্রলারগুলোতে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। উত্তাল সমুদ্র, একের পর এক ঢেউ আছড়ে পড়ছে তীরে, নামছে গুড়ি গুড়ি বৃষ্টি। সংকেত থাকায় পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছেন লাইফগার্ড কর্মীরা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশে 6 বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। সতর্কতায় মাছ ধরার সব ট্রলার আশ্রয় নিয়েছে তীরে। তবে নির্দেশনা উপেক্ষা করে সৈকতে ঢল নেমেছে পর্যটকের। বন্দরগুলোতে জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। বর্ষার সিজনে এসেও খুবই ভালো লাগছে। এখানে বৃষ্টি আর সমুদ্র দুইটার কম্বিনেশন খুবই সুন্দর। এই রেইনি সিজনে এসে আমরা পাহাড়, সমুদ্র এবং বৃষ্টির এই 3টার কম্বিনেশন অনেক এনজয় করেছি, অনেক আনন্দঘন ছিল। তাদেরকে আমরা বাসে দিয়ে কমিউনিকেশন করতেছি, দূরে যাবেন না, লাইফ নির্দেশনা মেনে চলুন, এবং আউটসাইডে যাবেন না আর দূরে যাবেন না, হাঁটু পানি পর্যন্ত থাকুন, লাইফ নির্দেশনা মেনে চলুন এবং নিরাপদ থাকুন। এদিকে বৈরী আবহাওয়ায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে বন্ধ হয়ে গেছে নৌ যোগাযোগ। পারাপার বন্ধ থাকায় 2 পারে আটকা পড়েছে শত শত যাত্রী। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ফেরি বা ট্রলার চলাচল। নিম্নচাপের প্রভাবে সমুদ্র বন্দর সমূহ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে নৌযানগুলোকে। টানা বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এছাড়া অতিবৃষ্টির ফলে পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। হিমাতুল জান্নাত, স্টার নিউজ। চলে গেলেন লেখক, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। রোববার দুপুরে 86 বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আগামীকাল সকাল 11টায় সর্বস্তরের শ্রদ্ধার জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। নিভে গেল বাংলা ভাষা, সাহিত্য ও রাষ্ট্রচিন্তার উজ্জ্বল আলোকবর্তিকা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের জীবন। থেমে গেল সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার নিশ্চিতে তার অবিরাম সংগ্রাম, পথচলা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মিরপুরের একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এমনই নির্লোভ একটা মানে মানুষ ছিলেন। নিজের জন্য তিনি কখনো ভাবেন নাই, তিনি মানুষের জন্য ভেবেছেন, সরকারের জন্য ভেবেছেন। সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সাথে তিনি যে সক্রিয় কর্মী নেতা ছিলেন তা নয়, কিন্তু তিনি নিজেই একটা প্রতিষ্ঠান ছিলেন। আজকে তাকে আমরা হারিয়ে আমি অত্যন্ত মানে শোকাভিভূত,
সকালবেলা 10টা থেকে 10:30 পর্যন্ত আমরা বাংলা একাডেমি, যেখানে উনি বর্তমান প্রেসিডেন্ট ছিলেন, ওই প্রাঙ্গণে নিয়ে যাব। ওইখান থেকে পরবর্তী সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে 11টা থেকে 12টা পর্যন্ত শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মিরপুরে আমাদের জানাজা দাফন দেওয়ার ইচ্ছে রয়েছে। 1940 সালের 30 সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকনদিয়া জন্মগ্রহণ করেন আবুল কাশেম ফজলুল হক। ময়মনসিংহ জেলা স্কুল ও আনন্দমোহন কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণ করেন। এরপর একই বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রায় 4 দশক অধ্যাপনা দায়িত্ব পালন করেন, বিভাগের চেয়ারম্যান ও বাংলা একাডেমির সভাপতি হিসেবেও। নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণ, রাষ্ট্রচিন্তা এবং বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার প্রশ্নে তিনি ছিলেন স্পষ্টভাষী ও আপোষহীন। রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহ্বায়ক হিসেবেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন। 21শে ফেব্রুয়ারি আন্দোলন, রাজনীতি দর্শন, সাহিত্য চিন্তা ও সংস্কৃতির সহজ কথাসহ মোট 21টি গ্রন্থ রচনা করেছেন তিনি। সাহিত্য ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 1981 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন আবুল কাশেম ফজলুল হক। জীবদ্দশায় পেয়েছেন আরও বহু সম্মাননা। তার মৃত্যুতে দেশের শিক্ষা, সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মামুনুর রশিদ পনেল, স্টার নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল স্টার নিউজ প্রাইমে। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।